জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কি ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি সাজিদ আরাফাত। দিনভর শাহবাগে বিক্ষোভ শেষে সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন চাকরিচ্যুত বিডিআর ও পরিবারের সদস্যরা। শুক্র ও শনিবার নিজ নিজ জেলায় গণসংযোগ ও রোববার নিজ নিজ জেলায় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে আন্দোলনকারীরা। এর আগে পিলখানা হত্যাকাণ্ড ঘটনায় দায়ের হওয়া মামলায় কারাবন্দী সদস্যদের মুক্তি ও পুনঃতদন্ত সহ ৩ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ও শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। এ কর্মসূচি থেকে সরকারকে দ্রুত দাবি মেনে নেওয়ার হুঁশিয়ারি দেন তারা। অভিযোগ করে বলেন, বারবার কোর্ট স্থানান্তর করার মধ্য দিয়ে বিডিআর হত্যা মামলার বিচার ব্যবস্থাকে বিলম্বিত করা হচ্ছে। এ সময় বিডিআর হত্যাকাণ্ডকে পরিকল্পিত উল্লেখ করে স্বজনরা বলেন, দেশ বিরোধী চক্রান্তের শিকার হয়েছেন বিডিআর সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে বিক্ষোভকারীদের নিজ নিজ জেলায় ফিরে গিয়ে গণসংযোগ করার আহ্বান জানান সমন্বয়ক মাহিন সরকার। সেগুলো হয়তো আমরা দর্শকদের জানিয়ে রাখতে পারি। শুক্র শনি যেহেতু এই 2 দিন অফিস আদালত বন্ধ থাকে, আপনারা প্রত্যেকে নিজ নিজ জেলায় ফেরত যাবেন, গিয়ে সেখানে অনলাইন অফলাইনে গণসংযোগ করবেন, লিফলেট বিতরণ করবেন। সেখানে যারা সাংবাদিকরা আছেন তাদেরকে সর্বাত্মক সহায়তা করার অনুরোধ রইল। এদিকে পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলার পরবর্তী জামিন শুনানি ১৯ জানুয়ারি ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন মামলা পরিচালনাকারী রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী মোহাম্মদ বোরহানউদ্দিন। তবে আদালত কোথায় কবে তা এখনও ঠিক হয়নি। এর আগে অগ্নিকাণ্ডে বকশীবাজার আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালত পুড়ে যাওয়ায় এ মামলার জামিন শুনানি অনুষ্ঠিত হয়নি। তবে কিভাবে আদালতের এজলাসে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন লালবাগ ফায়ার সার্ভিস। এদিকে শুধু পিলখানা হত্যাকাণ্ডের মামলা নয়, মাদ্রাসা মাঠে কোনো অস্থায়ী আদালতের কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়ে রাস্তা অবরোধ ও গেটে তালা ঝুলিয়ে দেয় মাদ্রাসাটির শিক্ষার্থীরা। জুলাই ঘোষণাপত্র নিয়ে আগামী সপ্তাহে সব পক্ষের সঙ্গে বসবে সরকার। তবে সংবিধান বাতিল নাকি সংস্কার হবে তা রাজনৈতিক দল ও সকল পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে নির্ধারণ হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রশাসনের মাধ্যমে স্থানীয়রা পর্যাপ্ত জনসেবা না পাওয়ায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবছে সরকার। শেখ হাসিনার ফ্যাসিজম এবং এই ফ্যাসিজমের যে ধারাবাহিকতা বাংলাদেশে হিস্টোরিক্যালি, সেটার একটা প্রেক্ষাপট হয়তো আমরা বর্ণনা করব। এই রাষ্ট্রটা কিভাবে চালিত হবে এখন এই গণঅভ্যুত্থানের গভর্নমেন্ট, সেসব বিষয়ে আমরা মনে করি কয়েকটা বিষয় হয়তো কন্টেনশাস পয়েন্ট থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, অথবা ওইটা আরো মোর কনসালটেশন দরকার হতে পারে। সেই ক্ষেত্রে আমরা কনসালটেশন করব। যদি ওয়াইডার কনসালটেশনের ভিতরে 15 জানুয়ারি হয়, 15 জানুয়ারি হতে পারে, কিন্তু সরকার যেটা চাচ্ছে যে সব পক্ষগুলোর সাথেই কনসেনসাসের ভিত্তিতে করুক। এদিকে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব স্পষ্ট করে উল্লেখ করা সহ 7টি দাবিতে দ্বিতীয় দিনের মতো গণসংযোগ করেছে জাতীয় নাগরিক কমিটি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে শুরু হয় কর্মসূচি। এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, দ্রুত সময়ের মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র চায় সাধারণ মানুষ, যেখানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সকল বৈষম্য নিরসন ও নাগরিক পরিচয় নিশ্চিত করে রাষ্ট্র কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকবে। সেই সাথে ফ্যাসিবাদী ব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের দাবিও জানান তিনি। সরকার এই মাসের মধ্যেই, অতি দ্রুত সময়ের মধ্যেই এই প্রোক্লেমেশনের বিষয়ে সরকার এই পর্যন্ত বলেছে যে আমরা অতি দ্রুতই হলো প্রোক্লেমেশন ঘোষণা করব। তো সরকার থেকে আমরা এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাই নাই। আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, দ্রুত গতিতে এই বিষয়ে ভিজিবল একটা রূপ জনগণের সামনে আপনারা তুলে নিয়ে আসুন, এবং এর মধ্যে যদি সরকার তুলে আনতে ব্যর্থ হয় তাহলে জনগণই তাদের সেই প্রোক্লেমেশন দিতে তারা বাধ্য হবে। তারেক রহমান অল্প দিনের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠানে তিনি বলেন, অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে, এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বিভেদের রাজনীতি না করার আহ্বান জানান মির্জা ফখরুল। স্ট্রাকচার তৈরি করার সংস্কার অবশ্যই লাগবে, কিন্তু সেই সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে একটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার।
আমরা আহ্বান জানাবো দেশের সমস্ত গণতন্ত্র প্রেমী মানুষদেরকে, স্বাধীনাধিকার মানুষদেরকে, যে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, বিভাজিত হবেন না। আর আমি জানি না, কিছু মানুষ একেবারে যেন ডেসপারেট হয়ে গেছে যে তার দেশকে ভাগ করবে, আবার জনগণকে বিভক্ত করবে। এখন বিভিন্ন রকম কথা বলছে, বিভিন্ন রকম আপনার উস্কানি দিচ্ছে, উস্কানিমূলক কথা হচ্ছে। আপনারা দয়া করে এগুলোর মধ্যে যাবেন না। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় 10 বছরের দ্বন্দ্ব থেকে খালাস চেয়ে খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে। মামলার আরেক আসামি আপিল না করায় শুনানি ও রায়ের তারিখ পিছিয়ে 14 জানুয়ারি নির্ধারণ করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চে টানা 3 দিন শুনানি করা হয়। শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা আদালতে বলেন, খালেদা জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ করেননি, তিনি ট্রাস্টের কোনো সদস্যও না। রাজনৈতিক প্রতিহিংসা থেকে খালেদা জিয়াকে দণ্ডিত করা হয়েছে। মামলার শুনানি শেষে রায় ঘোষণার আগ মুহূর্তে আরেক আসামি কাজী সালিমুল হক কামালের আবেদনের বিষয়টি উত্থাপন করা হলে রায়ের দিন পিছিয়ে যায়। 2018 সালে খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত, পরে হাইকোর্ট 10 বছরের দণ্ড দেন। শেখ হাসিনা সরকারের পতনের পর 6 আগস্ট রাষ্ট্রপতি খালেদা জিয়াকে এই মামলার সাজা মওকুফ করে দেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও 10 বছরের কারাদণ্ড দেয়া হয়। সেখানে বিচারের নামে অবিচার হয়েছে এবং সেটা কোনো বিচার হয় নাই, একতরফাভাবে 5 বছরকে 10 বছরের সাজায় উন্নীত করেছে। আমরা এই বৃদ্ধির বিরুদ্ধে এবং আমরা মূল যে আদেশ দিয়েছিল, সেন্টেন্স দিয়েছিল বেগম খালেদা জিয়া সহ অন্যান্যকে, আমরা সে ব্যাপারে আপিল করেছিলাম। অস্থিতিশীল বাজার পরিস্থিতির মাঝে ব্যবসায়ীদের সাথে কোনো আলোচনা না করে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে রেস্তোরাঁ মালিক সমিতি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব ইমরান হাসান বলেন, ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত বিবেচনাপ্রসূত হয়নি। তিনি বলেন, হঠাৎ করে ভ্যাটের হার 3 গুণ বৃদ্ধিতে উদ্বিগ্ন রেস্তোরাঁ সেক্টরের ক্ষুদ্র উদ্যোক্তারা। আশা করছেন রেস্তোরাঁ সেক্টরের চলমান সংকট নিরসনে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে সরকার। আগের মতো 5% ভ্যাট কার্যকর করারও দাবি জানান মালিক সমিতির মহাসচিব। অন্তর্বর্তী সরকার করের আওতা না বাড়িয়ে কিংবা কর ফাঁকি রোধ করার ব্যবস্থা না করে অর্থ বছরের মাঝামাঝি সময়ে হঠাৎ 3 গুণ ভ্যাট বাড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর। এছাড়া দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের উপর বাড়তি এই করের বোঝা চাপানোটা অন্যায় ও অযৌক্তিক। এই অযৌক্তিক বর্ধিত ভ্যাট আরোপের সিদ্ধান্তের প্রতিবাদে ও পূর্বের ন্যায় 5% ভ্যাট কার্যকর করার জোর দাবিতে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির এই সংবাদ সম্মেলনের আয়োজন। বাংলাদেশের হজ এজেন্সিগুলোকে এবার ন্যূনতম 1000 করে হজ যাত্রী দিবেন বলে সৌদি সরকার নির্ধারণ করে দিয়েছেন। এটি কমানোর আর সুযোগ নেই বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বলেন, হজ যাত্রী কোটা কমানোর সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের হাতে নেই, এটি সৌদি সরকারের সিদ্ধান্ত। সরকার, ধর্ম মন্ত্রণালয় এবং হজ এজেন্সির সহযোগিতা নিয়ে আমরা হজের ব্যবস্থাপনাটা সম্পন্ন করতে চাই। আর কোটা কমানো এটা তো আমাদের হাতে নাই, এটা তো সৌদি গভর্নমেন্টের পার্ট। আমার হাতে ক্ষমতা থাকলে তো আমি প্রতি এজেন্সি 50 করে দিতাম। আমরা হজে 1 লক্ষ টাকা কমিয়েছি এবং আমরা সরকারি অর্থে কোনো অতিথিকে আমরা নেব না। কেবল হজ ব্যবস্থাপনার সাথে যারা সংশ্লিষ্ট সম্পৃক্ত আমরা তাদেরকে নেব। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।